তাহলে দিনের এই সময়টাকে যদি তুমি তোমার বড় নম্বর বা বেশি নম্বরের প্রশ্নগুলোর জন্য বেছে নাও, তাহলে সেখানে কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছ। তাই বেশি নম্বরের প্রশ্নগুলো দেখার সুযোগ যেমন বেশি থাকবে, তেমনি সেগুলো রিভিশন দেওয়ারও সুযোগ থাকছে। তারই সঙ্গে সঙ্গে সেখানে তোমার কোথায় ঘাটতি কোথায় খামতি সেটাও কিন্তু বুঝে নেওয়ার সুযোগ থাকবে। তাই অতি অবশ্যই দিনের এই সময়টাকে তুমি বেছে নাও। বেশি মার্কের প্রশ্ন, মূলত 5 মার্কের প্রশ্ন বা যে যে বিষয়গুলোতে 10 মার্কের প্রশ্ন রয়েছে সেইগুলো তুমি এই সময়টায় দেখে নাও। এটা আশা করছি তোমার জন্য খুব কার্যকরী হবে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের অর্থাৎ ফাইনাল সেমিস্টারের প্রিয় পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আরো একটা উপস্থাপনা। আর উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, একেবারে শেষ মুহূর্তে লাস্ট 7 ডেজ স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেটা এখন তোমাদের জানিয়ে দেব। এটা যদি তুমি খুব ভালো করে এই শেষের কয়েকটা দিনের জন্য রপ্ত করতে পারো, আশা করা যায় শেষ মুহূর্তে দাঁড়িয়েও যখন তুমি হয়তো ভাবছো সিলেবাসটা মানে কমপ্লিটই করতে পারলাম না, তাহলে কি হবে পরীক্ষা, সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু একটা ভালো নম্বর অতি অবশ্যই তুমি পেয়ে যাবে। সময় নষ্ট একেবারেই নয়, কারণ তোমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের পরীক্ষা। তো এই সময় দাঁড়িয়ে অতিরিক্ত কথা নয়, জেনে নাও কোন কোন স্ট্র্যাটেজি তোমাকে অবলম্বন করতেই হবে। দেখো, হাতে যখন তোমার রয়েছে মাত্র 7টা দিন, ঠিক সেই সময় দাঁড়িয়ে তোমার কাছে হাতে রয়েছে কটা বিষয়, সেটা হচ্ছে হয় 5টা বিষয় রয়েছে, না হলে 6টা বিষয় রয়েছে। তো 5টা বিষয়ই হোক বা 6টা বিষয়ই হোক, যেগুলোই তোমার থাক না কেন, তার জন্য এই লাস্ট 7 দিনের স্ট্র্যাটেজিতে প্রথমেই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় যে তোমাকে বিশ্রাম নিতে হবে, সেই সময়টাও যেমন থাকবে, তারই সঙ্গে সঙ্গে তোমার পড়াশোনার দিকটাও কিন্তু থাকবে। আর নিত্য নৈমিত্তিকভাবে আমাদের রোজকার যা ক্রিয়াকলাপ সেগুলো তো করতেই হবে, খাওয়া স্নান এগুলো তো থাকবেই। সেই সমস্ত কাজের জন্য যথেষ্ট সময়ও কিন্তু তোমাকে রাখতে হবে। এমন নয় পরীক্ষার 7 দিন আগে তুমি সারা রাত্রির জেগে পড়লে। এটা যদি তুমি করে থাকো তাহলে সেটা হচ্ছে তোমার দিক থেকে নেওয়া সব থেকে বড় ভুল পদক্ষেপ। তাহলে প্রথমেই তোমাকে একটা নতুন করে রুটিন বানাতে হবে। এই নতুন রুটিনে আমি বলবো, যাদের খুব সমস্যা রয়েছে আর্লি মর্নিং ওঠার, তাদের জন্য এটা হবে না। যাদের আর্লি মর্নিং ওঠার অভ্যেস রয়েছে তাদের জন্য খুবই কার্যকরী হবে। আর যাদের আর্লি মর্নিং ওঠার অভ্যেস নেই, তারা তাদের মতন করে রুটিনটাকে সাজিয়ে নেবে। মোটামুটি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমাদের রুটিনটাকে পুরো টোটাল 24টা ঘন্টায় ভেঙে দাও। মানে 24টা ঘন্টার জন্য আলাদা আলাদা করে তুমি ভাগ করে নাও। এইবার একদম দিনের শুরুতে বেশ কয়েক ঘন্টা তুমি রেখে দাও, সেই সময়টা শুধুমাত্র তুমি বেশি মার্কের প্রশ্নগুলোকে তৈরি করতে থাকো। আমার মতে 6টা থেকে 11টা, অর্থাৎ প্রথম 5 ঘন্টা, এই 5 ঘন্টার মধ্যে তুমি সব থেকে বড় মার্কের যে প্রশ্নগুলো আছে বিষয়গতভাবে, সেটা হতে পারে 5 মার্কের প্রশ্ন, হতে পারে 10 মার্কের প্রশ্ন, যেটা সব থেকে বেশি মার্কের প্রশ্ন আছে, সেই প্রশ্নটার জন্য এই দিনের প্রথম 5 ঘন্টা বরাদ্দ করে দাও। একদম ফ্রেশ মাইন্ড থাকবে ওই সময়, তোমার মস্তিষ্কে নেওয়ার ক্ষমতা বেশি থাকবে। বেশি নম্বরের প্রশ্নগুলো পড়ার জন্য কিন্তু একেবারে উপযুক্ত সময় আমার মনে হয় ওইটাই। তাহলে তোমরা সেইভাবে সাজাতে পারো। তাহলে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এই সময়টা, তাহলে কি তুমি একেবারেই উঠবে না, নড়বে না, চড়বে না, শুধু বই নিয়েই বসে থাকবে? না, একেবারেই নয়। সেই কারণেই এই 5 ঘন্টাকে তুমি আরেকটু লেন্দি করে দাও, 6 ঘন্টা করে দাও, মানে 12টা পর্যন্ত করে দাও। এর মাঝখানে তুমি কিছু সময় অন্তর অন্তর ব্রেক নাও। সেই ব্রেকিং টাইমটা, ওই যে 1 ঘন্টা আমি এক্সট্রা করে দিলাম, এই 1 ঘন্টা সময়টাকে তুমি 10 মিনিট অন্তর করে নিতে পারো, মানে 10 মিনিট করে করে ভাগ করে নিতে পারো, বা 15 মিনিট করে 4বার ভাগ করে নিতে পারো। এই রকম ভাবে, মানে আমি বলছি 1টা ঘন্টার পরে কিছু সময় ব্রেক নাও। এইভাবে যদি তুমি করতে থাকো তাহলে দেখবে মস্তিষ্কের রিফ্রেশমেন্ট থাকবে, নেওয়ার ক্ষমতাটা বজায় থাকবে, তারই সঙ্গে সঙ্গে তোমার পড়াটাও একদম সুন্দর করে তৈরি হয়ে যাবে। এইভাবে দিনের প্রথম ভাগটা তুমি করে নিলে বেশি মার্কের প্রশ্নের জন্য। এরপরে যেটা করতে হবে, তোমাকে 12টা থেকে 2টো পর্যন্ত তুমি ছেড়ে দাও। এই সময় তোমার স্নান হোক, খাওয়া হোক, বা তোমার একটু রেস্ট হয়ে যাক, যা কিছু তুমি করে নাও। এরপরে 2টো থেকে 5টা পর্যন্ত এই 3 ঘন্টার সময়টাকে রাখো পরবর্তী মার্কসের প্রশ্নের জন্য। মানে এরপরে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেই 3 নম্বরের প্রশ্নগুলো দেখার জন্য এই সময়টায় রেখে দাও। এই সময়টাও দেখবে খুব বেশি কোলাহল কিন্তু থাকে না, অধিকাংশ জন বাড়িতে রেস্টের জন্যই থাকে, তো খুব বেশি তুমি যানবাহনের শব্দও শুনতে পাবে না। তো এই সময়টাকেও তুমি কাজে লাগাতে পারো এই 3 মার্কের প্রশ্নগুলোর জন্য। 3 মার্কের প্রশ্ন সংখ্যা কিন্তু খুব বেশি হয় না, তাই তার জন্য এই সময়টুকু তোমার এই মুহূর্তে যথেষ্ট থাকবে।
আর এর পরবর্তীতে তাহলে তুমি 5টা পর্যন্ত অলরেডি বসেছিলে, এর পরেও তোমাকে একটুখানি রিফ্রেশমেন্ট নিতে হবে। তার জন্য তুমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ছেড়ে দাও, তাহলে 6টা 6:30টায় তুমি আবার বসে যাও। যদি তুমি 6টায় বসে যাও তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত তুমি পড়াশোনার সঙ্গে যুক্ত রাখো নিজেকে, আর যদি 6:30টায় বসো তাহলে 10:30টা থেকে 11:30টা পর্যন্ত নিজেকে যুক্ত রাখো পড়াশোনার সঙ্গে। এখানে আমি বলে দিই 4 ঘন্টা মেনলি তোমাকে আমি রাখতে বলছি পড়ার জন্য, আর 1টা ঘন্টা হচ্ছে ওই মাঝখানে একটু করে লিজারের জন্য, কারণ একটানা তুমি কিন্তু পড়তে পারবে না, পড়লেও সেটা কার্যকরী হবে না, তাই মাঝখানে একটু করে ব্রেক নেওয়াটা অত্যন্ত জরুরি। সেই কারণে আমি এখানে প্রায় 5 ঘন্টা দিয়েছি। তো এইভাবে তুমি এই সময়টাকে কি করে কাজে লাগাবে, এটা হচ্ছে তোমার 2 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার জন্য। 2 মার্কসের কোশ্চেনের সংখ্যা কিন্তু হবে অনেক বেশি, কারণ বহু প্রশ্ন হতে পারে সিলেবাসের মধ্যেকার, বহু প্রশ্ন যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হতে পারে, তার জন্যই তুমি এই সময়টাকে বেছে নাও। তাহলে প্রথম স্ট্র্যাটেজিতে আশা করছি আমি বোঝাতে পেরেছি কোন মার্কের প্রশ্নগুলোর জন্য দিনের কোন ভাগের সময়টাকে তুমি ব্যবহার করবে। এরপরে আসি সেকেন্ড যে স্ট্র্যাটেজি সেইটারই। সেখানে আমি তোমাদের বলে দিই, এই যে লাস্ট 7 ডেজের কথা বলছি, তোমার হাতে যদি সর্বোচ্চ সাবজেক্টের সংখ্যা 6ও থেকে থাকে তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি সময় পাচ্ছ 1 দিন করে। এই একটা দিনকে কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু আমি প্রথম স্ট্র্যাটেজিতে বলেই দিয়েছি। এবার এখানে তোমায় এটাই বলবো যে তুমি ব্যাকে আসো, ব্যাকের দিক থেকে আসো। শেষ পরীক্ষা যেটা, সেই পরীক্ষাটা তুমি 6 নম্বর দিনে করো। এই স্ট্র্যাটেজি এর আগেও আমি তোমাদেরকে বহুবার বলেছি, আশা করছি তোমরাও একমত হবে যে এটা অনেক বেশি ফলপ্রসূ। তাহলে তোমার প্রথম যেদিন পরীক্ষা শুরু হচ্ছে সেই দিনে তুমি 2 থেকে 3 দিন টাইম পেয়ে যাচ্ছ ওই বিষয়টাকে দেখার জন্য, কারণ তুমি লাস্ট 7 ডেজের এই যে স্ট্র্যাটেজিটা ফলো করছো তার শেষ দিনে তোমার ওই বিষয়টাই এসে পৌঁছবে যেই বিষয়টা প্রথম তোমার পরীক্ষা শুরু হবে। তাই এটাকে ফলো করার চেষ্টা করো। পরবর্তী স্ট্র্যাটেজি হিসাবে যে 3 নম্বর কৌশলের কথা তোমাকে আমি বলতে চলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু সময় তোমার কাছে রয়েছে, এখন কিন্তু কোনোভাবেই আর লিখে প্র্যাকটিস করার সময় নেই। শুধুমাত্র তোমাকে খুব ভালো করে দেখতে হবে, দেখে নিয়ে বড়জোর তুমি পড়াটা তৈরি করার সময় একটা জিস্ট বানাতে পারো, মানে কিছু কি ওয়ার্ড তৈরি করতে পারো, যে কি ওয়ার্ডগুলো মাথায় রাখলেই তুমি কিন্তু পরীক্ষার হলে খুব সুন্দর করে উত্তরটা লিখে আসতে পারবে। সেটা হতে পারে 5 মার্কের, হতে পারে 3 মার্কের, হতে পারে 2 মার্কের, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো নাম্বারিং এর ক্ষেত্রেই ওই কিওয়ার্ডগুলো যেগুলো তোমার মাথায় একদম ক্লিক করে যাবে, এখন যদি তুমি সেইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। 4 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে যেটা বলবো, এই সময় কিন্তু একেবারেই তুমি আর মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে না। এখন যদি তুমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু সেখানে অনেকটা সময় চলে যাবে। তো এইভাবে না করে তুমি যেটা করবে, ওই যে বললাম কি ওয়ার্ডগুলোকে রেডি করবে, সেগুলোকে দরকার হলে তুমি আবার রিকল করো, দিনের শেষে সেগুলোকে তুমি আবার রিকল করো, কি পড়লে, কোন কোন বিষয়ের ওপরে পড়লে। আর নিশ্চয়ই তোমার এতদিনের মধ্যে প্রশ্ন বাছাই করা হয়ে গেছে, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক, 5 মার্কের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য বা কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো নিশ্চয়ই তুমি বাছাই করে রেখেছো। সেই প্রশ্নগুলোই এই মুহূর্তে চোখ বুলিয়ে যাওয়া ছাড়া আর কিন্তু কোনো কাজ নেই। এখন মক টেস্ট দিতে গেলে কিন্তু হবে না। আর একদম শেষ কৌশল হিসাবে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে বিষয়গুলোতে ছবি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ভূগোল বিষয়ের ক্ষেত্রে ছবি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সায়েন্সের ক্ষেত্রে তো সব জায়গাতেই ছবির গুরুত্ব অনেক বেশি রয়েছে, বিশেষ করে বায়োলজিতে তো অনেক বেশি রয়েছে। তো সেই জায়গাগুলোকে কিন্তু তোমাকে দেখতে হবে, যেহেতু বর্ণনামূলক প্রশ্ন তোমাদের এবারে থাকছে, সেখানে কিন্তু বেশি মার্কের প্রশ্নের জন্য ছবির ওপরে অতি অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। আর কোন জায়গায় কি লিখতে হয় খাতায়, কিভাবে তুমি খাতাটাকে সাজাবে, এই সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো। নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য সেটাই নিয়ে চলে আসবো, কিভাবে সুন্দর করে খাতা সাজিয়ে তুমি পরীক্ষকের মন জয় করবে এবং তার মাধ্যমে কিছুটা হলেও নাম্বার বাড়িয়ে নিতে পারবে, সেই সম্পর্কেও কিন্তু তোমাদেরকে তাহলে নেক্সট উপস্থাপনায় আমি জানিয়ে দেবো। তো এই ছিল আজকের উপস্থাপনায় বলা বিষয়বস্তু, অর্থাৎ লাস্ট 7 ডেজ স্ট্র্যাটেজি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এসে গেলে কিন্তু ওটা অতি অবশ্যই দিয়ে দিও। এইরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্রত্যেকের সুস্থতা কামনা করে, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।